মানে বুঝলাম না। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। আশেপাশে কোন দেশে চেনা অচেনার ভোরে, চোখে চোখে দেখি তোকে অচেনা স্বপ্নের ঘরে, তোকে ঘিরে খুব ভিড়ে রয়েছে রাতের তারা, আনমনে গোপনে ভেঙেছে রাত পাহারা। মন বলছে এবার তুই এলে যাব আমরা নিরুদ্দেশে, মন বলছে এবার তুই এলে যাব আমরা নিরুদ্দেশে, তোর জন্য যত পাগলামি চল হাওয়ায় যাই ভেসে। আপনারা সবাই জানেন আমি এখানে নতুন, তাছাড়া আপনাদের সবার সাথে আমার অভিজ্ঞতা আরও বয়সও কম। কোম্পানির হিতের জন্য আপনারা সবাই মিলে যে ডিসিশন নেবেন আমি জানি তা ভালোই হবে। এছাড়া একই কোম্পানির ডিলটা সম্পূর্ণ দেখছেন মিস্টার নিলয়, তাই ডিল সম্পর্কে তার থেকে বেশি কেউ বলতে পারবে না। আর আমি আস্তে আস্তে আপনাদের সহযোগিতায় সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। মিটিং রুমে হঠাৎই করতালি বেজে উঠল। সবাই খুশি তিশার চেষ্টা দেখে। সবাই খুশি হলেও একমাত্র একজন ব্যক্তি খুশি হতে পারেনি, আর সে হলো অর্ক। তিশার এমন রূপ অর্কের একদমই পছন্দ না। ও তো চায় তিশা ওকে ভয় পাক, ভীষণ ভয়। তিশা নিলয়কে বলে মিটিং রুম থেকে বের হয়ে গেল। এক মুহূর্তেও তিশা এখানে থাকতে পারবে না, সম্ভব না ওর জন্য। অতীতের কালো ছায়াগুলো আবার কেন সামনে এলো? এখন তো জিসানও নেই আমার পাশে, এদের থেকে নিজেকে কিভাবে বাঁচাবো? জিসান কেন চলে গেলেন আমাকে এমন বিপদে ফেলে? কেন? দেখতে দেখতে আরো 1 মাস কেটে গেল। তিশাও নিজেকে অফিসে সেট করতে চেষ্টা করছে। পুরো না পারলেও অনেকটাই বুঝে গিয়েছে ওকে কি করতে হবে। আর কোনো সমস্যা হলে কাকতালীয় হলেও নিলয় ও সোমকে সর্বদা ওর আশেপাশে পেয়েছে। এই বিষয়টা তিশার কাছে একটু ঝটকা লাগলেও কিছুই বলতো না। যেমন সেদিনই কথা তিশা নিজেই কেবিনে বসে একটা ফাইল চেক করছিল। হঠাৎ অনুমতি না নিয়েই অর্ক কেবিনে প্রবেশ করে। হ্যালো মিসেস তিশা, হাউ আর ইউ? কারো কণ্ঠ শুনে তিশা সামনের দিকে তাকায়। অর্ককে নিজের কেবিনে দেখে তিশার গলা কেমন জানি শুকিয়ে গেল, কিন্তু ও নিজেকে অর্কের সামনে দুর্বল কিছুতেই দেখাতে চায় না। তাই মনে সাহস সঞ্চয় করে অর্কের প্রশ্নের কড়া জবাব দিল। ফাইন মিস্টার একে, বাট আই থিঙ্ক আপনি ম্যানার্স ভুলে গিয়েছেন। কারো ক্যাবিনে প্রবেশ করার আগে যে তার অনুমতিটা নিতে হয় তা কি এখন আপনাকে বলে দিতে হবে? তিশার কথায় অর্ক শুধু একটা বাঁকা হাসি দিল আর একটা চেয়ার টেনে বসে পড়ল ঠিক তিশার সামনে। ওয়াও, আই এম ইমপ্রেস মিসেস তিশা। তোমার তেজ দেখে তো সে আগের মতোই আছে। তবে সত্য বলতে কি জানো, তোমার এই তেজই তো ঘায়েল করেছিল সেদিন আমায়। আজও কি করতে চাও? অর্কের এ ধরনের কথায় তিশার গা জ্বলে যাচ্ছে। আচানক অর্ক টেবিলের দুদিকে হাত রেখে তিশার দিকে ঝুঁকে বলল, আফসোস, এখন কিন্তু তোমার সেই বডিগার্ড নেই যে তোমাকে গার্ড করতো সবসময়। ইউ নো দ্যাট তিশা। ভাগ্য সবসময় যে সাথে দেবে এমন তো নয়। এমন হলে তো কখনো কার সাথে খারাপ কিছু হতোই না, তাই না মাই বেবি? হুজ নো কাল কি হবে। অর্ক হঠাৎ এত সামনে আসায় তিশা এমনি ভয় পেয়ে গেল। তার উপর আবার এসব কথা। তিশা এতটা বোকা নয় যে ও অর্কের কথায় পিছনে ও ওয়ার্নিংটা বুঝতে পারবে না। তিশার না চাওয়া সত্ত্বেও ভয়ে তিশার চোখে মুখে ফুটে উঠেছে। আর এই ভয়টাই তো অর্ক দেখতে চেয়েছিল, আর তাই হলো। অর্ক খুব ভালো করেই জানে তিশা জাস্ট ওর সামনে নিজেকে ব্রেভ প্রমাণিত করতে চায়, কিন্তু তিশা কতটা কি অর্ক ভালো করেই জানে। ভয়ে তিশার মুখে সেদিনে কোনো কথাই বের হচ্ছিল না। অর্ক চেয়ার ছেড়ে তিশার দিকে এগোতে নিলে হঠাৎ কেবিনে নিলয়ের প্রবেশ করে। অর্ককে দেখে নিলয়ের মেজাজ গরম হয়ে
তা আবার তিশার সাথে। নিলয়ের চোখ তিশার উপর পড়লো। তিশার ভয়ে মাখা মুখখানি দেখে নিলয়ের যা বুঝার বুঝে নিল। অর্কের সামনে গিয়ে নিলয় জিজ্ঞেস করলো, এনি প্রবলেম একে? আর আপনি এখানে কি করছেন? কোনো প্রয়োজন থাকলে আমাদের কাছে আসতেন, যেহেতু আপনার প্রজেক্টের সব দায়িত্ব আমার উপর। অর্ক এবার একটু বাঁকা হেসে, তেমন কিছু না মিস্টার নিলয়, আমি প্রজেক্টের ব্যাপারে কথা বলতে আসিনি। আমি তো এসেছিলাম মিসেস তিশার সাথে পুরনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে, তাই না মিসেস তিশা? আমার আবার খুব ব্যাড হ্যাবিট আছে, আমি আবার কিছু বাকি রাখি না। উপকার হোক বা অপকার হোক শোধ নিয়েই থাকি বা শোধ করে দিই, সেটাই বলছিলাম। আসলে মিসেস তিশার সাথে পুরনো কিছু হিসাব ছিল তো, তা কিভাবে শোধ করব এই বিষয় নিয়ে আর কি। নিলয় একবারে তিশার দিকে তাকালো। তিশা ভয়ে কেমন কুকড়িয়ে গিয়েছে। ও রিয়েলি? ডোন্ট ওয়ারি একে, যদি মিসেস টিসের সাথে আপনার পুরনো কোনো হিসাব থেকেও থাকে তাহলে আমি তা চুকিয়ে দেব, কেমন? এর জন্য মিসেস টিশাকে বিরক্ত না করলেও চলবে। আফটার অল ইউ আর পার্টনার, আই মিন বিজনেস পার্টনার। অর্ক এবার তীক্ষ্ণ দৃষ্টি নিলয়ের দিকে নিক্ষেপ করে বলল, ওয়েল সি ইউ সুন মিস্টার নিলয়। ডেফিনেটলি মিস্টার একে। অর্ক চলে যাওয়ার পর নিলয় তিশার কাছে আসে। আর ইউ ওকে টিশা? তিশা কোনো রকম মাথাটা নাড়িয়ে হা বলল। নিলয় তিশাকে এক গ্লাস পানি এগিয়ে দিল। তিশা পানিটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। খুব দরকার ছিল পানিটা এই সময়। গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। দেখো টিশা, আমি জানি মিস্টার একে এর সাথে তোমার খুব খারাপ একটা অতীত জড়িত, কিন্তু তুমি যদি একে দেখে এখনো এভাবে ভয় পাও তাহলে ওর সাহস আরো বেড়ে যাবে। তাই তোমাকে এসব কিছু সাহসের সাথে ডিল করতে হবে, ভয় পেলে চলবে না, ওকে? তিশা নিলয়ের দিকে তাকিয়ে মাথাটা নেড়ে হা বলল। সোমের ডাকে তিশা ফিরে এলো বর্তমানে। আমাকে ডেকেছেন ম্যাম? আচ্ছা সোম ভাইয়া, আপনি একে কোম্পানির ডিলটা সম্পর্কে কিছু জানেন? মানে জিসান জেনে বুঝে এই প্রজেক্টটা হাতে নেবে, এটা ইম্পসিবল। তাহলে অ্যাকচুয়ালি ম্যাম, এই প্রজেক্টের জন্য আমাদের তেমন কিছু করতেই হয়নি। আমাদের রাইভেল কোম্পানিগুলো অনেক চেষ্টা করা সত্ত্বেও পায়নি। তবে এতগুলো কোম্পানির মধ্যে একে কোম্পানির মালিক আমাদের চুজ করেছেন। ডিলটা সাইন করতে একে স্যারের ভাই RPA এসেছিল। মূলত তারাই প্রজেক্টে হ্যান্ডেল করছিল, কারণ একে নাকি বিজি থাকেন, তাই স্যারের এই ব্যাপারে ধারণা ছিল না বলে মনে হয়। আই হোপ। হঠাৎ নিলয় হন্তদন্ত হয়ে তিশার কেবিনে প্রবেশ করলো, কিন্তু কিছু ফাইল সোমের দিকে ছুঁড়ে মেরে হুঙ্কার দিয়ে বলল, 24 ঘন্টা সময় তোমাকে দিলাম সোম, খবর দিয়ে জানাও কে ওই ব্যক্তি। নিলয়ের এমন রাগ দেখে তিশা জিজ্ঞেস করলো, কি হয়েছে নিলয়? বিজনেস পার্টনার হবার কারণে নিলয় তিশাকে নাম ধরে ডাকতে বলেছে। আমাদের 30% শেয়ার কেউ উঁচু দামে কিনে নিয়েছে, আর বাকি শেয়ার হোল্ডারদেরও নাকি অফার করেছে তাদের শেয়ার বিক্রি করে দিতে। বাট এটা কে করেছে আর কেন? সেটাই তো বলতে পারছি না, সম্পূর্ণ গোপনে কাজটা করা হচ্ছে। এত বড় একটা খবর গোপন রাখার পেছনে কার হাত বুঝতে পারছি না। তিশা কিছুক্ষণ ভেবে, অর্ক করেনি তো? না, এটার পেছনে একের কোনো হাত নেই। সামন বাট হু? আবার নতুন কোন শত্রু উদিত হলো আল্লাহই জানে। তিশা নিজের চেয়ারে বসে হাত দুটো থুতনিতে রেখে সোমকে প্রশ্ন করলো, আচ্ছা সোম ভাইয়া, সত্যি করে বলুন তো, আপনার স্যার অফিস চালাতো নাকি কোনো গ্যাং? তার যাওয়ার পর সবাই আমার উপর হামলা করছে কেন? আমি কার ক্ষেতের ধান চুরি করছি বলুন তো? সোম আর নিলয় দুজনেই খুব অবাক হলো তিশার কথা শুনে। সোম কিছু না বলে চলে যেতে নিলে তিশার ডাকে থেমে যায়। আমি আপনাকে একটা কাজ দিয়েছিলাম, করেছেন? জি ম্যাম, আইজি সাহেব আজই আসবে আপনার সাথে দেখা করতে। ওকে, আপনি আসতে পারেন। নিলয় তিশাকে প্রশ্ন করে। আজই কেন আসবে? পক্ষান্তরে তিশা নিলয়কে বলল, জিসানের কেসটা রিওপেন করতে চাই। আমার বিশ্বাস এটা কোনো অ্যাক্সিডেন্ট কেস না, মার্ডার। আর আমার ডাউট হচ্ছে অর্কের উপর। নিলয় মুগ্ধ হয়ে তিশার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, যে মেয়ে 1 মাস আগে সবার সাথে কথা বলতেও ভয় পেত, ডিপ্রেশনে নিজেকে শেষ করতে চেয়েছিল, আজ সে কতটা কনফিডেন্সে হয়ে গিয়েছে, আর চিন্তাধারণাও অনেকটা উন্নত হয়েছে। জিসান হয়তো তিশার এই রূপটাই দেখতে চেয়েছিল। কলেজ মাঠে বসে আছে নিশি আর নীলু।
নিশিকে চুপ থাকতে দেখে নীলুই বলে উঠল। অফিস, তাও আবার তিশা, কিভাবে? নিশি তারপর খুলে সব বলল। বুঝতে পারছি। কি আশ্চর্য, তাই না? জিশান ভাইয়া যাওয়ার পর থেকে সব কিছু কেমন উলটপালট হয়ে গিয়েছে, তাই না? তিশার লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কত ভালোবাসা ছিল দুজনের মধ্যে, তাই না? জিশান ভাইয়ের মতো ভালোবাসা কি কেউ দিতে পারবে তিশাকে? আর সেও ভাবছে। সত্যিই তো, কিন্তু তিশা কি ভাইয়ার জায়গায় কাউকে দিতে পারবে? এত কি সহজ সবকিছু? নিশি, চল এবার যাওয়া যাক। নিশি ও নীলু গেটের দিকে যাওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে নিশির হাতের ফোনটা পড়ে যায়। নিশি বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, কোন ফাজিলের চোখে দেখতে পাস না? ছেলেটি নিশির ফোনটা তুলে নিশিকে সরি বলতে গিয়ে থমকে যায়। ছেলেটিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি কিছুটা বিরক্ত হয়ে ছেলেটির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে গেটের বাইরের দিকে হাঁটা ধরল নিলয়ের সাথে। পেছন থেকে ছেলেটি নিশিকে কুহু বলে ডাক দেয়, কিন্তু নিশি নীলুর সাথে কথা বলতে বলতে চলে যায়। ছেলেটি আনমনে বলে ওঠে। বাসায় যাওয়ার জন্য তিশা অফিস থেকে বের হলে অফিসের বাইরে নিবিড়কে দাঁড়িয়ে থাকতে দেখে। তিশা কিছুটা অবাক হলেও তা মুখে প্রকাশ করলো না, কারণ আজকাল তিশার সাথে অবাক করার মতো এমন কিছু না কিছু ঘটতেই থাকে। যেমন কিছুদিন আগে কথায় তিশা অফিস শেষ করে বাসায় যাচ্ছিল, হঠাৎ রাস্তায় দুটো সাইকেল তিশাদের গাড়ির সামনে এসে দাঁড় করালো। ড্রাইভার না চাওয়া সত্ত্বেও গাড়ি থামাতে হলো। হঠাৎ ব্রেক মারায় তিশা কিছুটা ঘাবড়িয়ে যায়। ড্রাইভার রকিবকে জিজ্ঞেস করে, সমস্যা কি? ভাবি, আমাদের গাড়ির সামনে আচানক দুটো মাইক্রো দাঁড় করিয়েছে কেউ। আমি গাড়ির সামনের কাচের দিকে তাকিয়ে দেখি মাইক্রো থেকে প্রায় 7-8 জন গুন্ডা টাইপের ছেলে নেমে আমাদের গাড়ির চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে। আমার তো এদের দেখেই রুহ কেঁপে উঠল। আমরা গাড়িতে মাত্র 3 জন, আমি, রফিক আর সোম। তবে সোমকে দেখে আমি কিছুটা অবাক হলাম, কারণ এসবের কোনো রিয়াকশন দেখতে পেলাম না ওর চেহারায়। তাই আমি কাঁপা কাঁপা গলায় সোমকে জিজ্ঞেস করলাম, এরা কে আর আমাদের এভাবে আটকিয়েছে কেন ভাইয়া? ম্যাম প্লিজ রিল্যাক্স, কিচ্ছু হবে না, জাস্ট একটু ওয়েট করুন। এমন সময় সোমের এমন কথা শুনে আমি তো মনে হয় সপ্তম আসমান থেকে নিচে পড়েছি। ছেলেগুলোর মধ্যে একজন বারবার ড্রাইভারকে ইশারা করছে গাড়ির লক খুলতে আর নেমে আসতে, কিন্তু রফিকও কি সুন্দর করে আরামে বসে আছে। কোনো চিন্তার চও নেই এই দুজন ব্যক্তির মাঝে। আসলে আমি পরে বুঝতে পারলাম গাড়িটা বুলেট প্রুফ। হাজার চেষ্টা করেও ওরা কিছুই করতে পারবে না যে পর্যন্ত আমরা লক না খুলবো। কিছুক্ষণ পর হুড়মুড় করে প্রায় 10-12টা গুন্ডা এসে থামলো আমাদের গাড়ির সামনে। আমার তো এবার জান যায় অবস্থা। এরা আবার কে? কিন্তু আশ্চর্য, এদের দেখে সোম গাড়ি থেকে বের হয়ে গেল। হচ্ছেটা কি এসব? ওদের মাঝে কি কথা চলছে আল্লাহই জানে, তবে কিছু যে ভালো না তা বোঝা যাচ্ছে। হঠাৎ যা দেখলাম তা দেখার অবস্থায় ছিলাম না আমি। সোম তার কোমর থেকে একটা রিভলভার বের করে মাইক্রো করে আসা ছেলেদের গায়ে গুলি করে দিল। আমি এসব দেখে সত্যি বিশ্বাস করতে পারছি না কিছুই। হুন্ডাতে আসা ছেলেদের কিছু একটা বুঝিয়ে গাড়িতে উঠে বসলো সোম। আমি সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, এসব কি সোম ভাইয়া? আপনি এদের মেরে ফেললেন কেন? আর আপনার কাছে পিস্তল আছে, কিন্তু কেন? সোম ড্রাইভারকে ইশারা করলো গাড়ি স্টার্ট দেওয়ার জন্য, আর আমাকে বলল, ম্যাম রিল্যাক্স, আমার পিস্তল লাইসেন্স করা, আর জিসান স্যারই দিয়েছে আমায়। আমি ওনার পিএ কাম বডিগার্ড ছিলাম, আর এখন আপনাকে সুরক্ষা করা আমার দায়িত্ব, আর এর জন্য সব কিছুই করতে পারি। আপনি এই বিষয় নিয়ে তেমন ভাববেন না। এইসব আপনার জন্য হয়তো নতুন, কিন্তু আমাদের জন্য না। আমি সত্যিই সেদিন দ্বিতীয়বার আবার ভাবতে শুরু করেছিলাম, আমি কি সত্যি জিসানকে চিনতাম? নিবিড় ভাইয়ের ডাকে আমি ফিরে এলাম বর্তমানে। আরে ভাইয়া, আপনি এখানে? তোমার তো দেখাই মিলে না বাসায় গেলে, তাই এখানে চলে আসলাম। এবার বলো, কেমন আছো? এই তো বেঁচে আছি কোনো রকম। এসব কেন বলছো দিশা? সামনে তোমার পুরো জীবনটা পড়ে আছে, তাই যা হয়েছে বলে অতীত থেকে ফিরে আসো। আমার
অতীতই আমার বর্তমান আর ভবিষ্যতও, তাই ভোলা সম্ভব না। ওকে, আচ্ছা বাদ দাও, চলো তোমাকে আজ আমি বাড়ি দিয়ে আসি। কিন্তু কোনো কিন্তু না, আজ আর কিছু শুনতে চাই না, প্লিজ চলো। ওকে চলুন। তিশা নিবিড়ের গাড়িতে উঠতে নিলে হঠাৎ সোম সামনে এসে দাঁড়ালো। সরি ম্যাম, আপনি নিজে গাড়ি ছাড়া কারোর সাথে যেতে পারবেন না। ওয়েট দা, এখন কি তোমার পারমিশন নিতে হবে? তিশা কোথায় যাবে আর কার সাথে যাবে? নিবিড় দাঁতে দাঁত চেপে সোম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ নিলয় এসে বলল, ইয়েস ডক্টর নিবিড়, তিশাকে আমাকে বা সোমকে বলে যেতে হবে, কারণ তিশার সুরক্ষার পুরোভার জিসান আমাদের উপর দিয়ে গিয়েছে, তাই আমাদের তো টেস্ট হওয়াই জায়েজ, তাই না? আর আপনার তিশার সাথে কোনো কথা থাকলে আপনি বাসায় গিয়ে কথা বলতে পারেন, বাট অফিসে আওয়ার শেষে তিশাকে বাড়ি পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, তাই আমাদের কাজ আমাদের করতে দিন। তিশা, আমার সাথে চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তিশাও জানে এখানে ওর আর কিছু বলার নেই, কারণ জিসান ওর চারপাশে এক অদ্ভুত জাল করে রেখে গিয়েছে, যা তিশা অনুভব করতে পারে কিন্তু দেখতে পায় না। আর এখানে একা চলার সাহস করলে ক্ষতি শুধু তিশারই হবে। আহমেদ ভিলার সামনে তিশাকে নামিয়ে দিল নিলয়। কাল নাকি আবার একটা বিজনেস পার্টি আছে, কোন আরিয়ান জোবান ইনভাইট করেছে দেশের সব বিজনেসম্যানদের। বিজনেসের সুবাদে আমাকেও যেতে হবে, দেখা যাক। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে দাঁড়িয়ে আছে, চারদিকে যেন লালের বাহার। থিম পার্টি বলে কথা, মেয়েদের লাল এবং ছেলেদের ব্ল্যাক পোশাক নির্ধারণ করা হয়েছে, সাথে আবার পছন্দ মতো মাস্কও। এই ধরনের পার্টিগুলোতে এমনিই আমার তেমন ইন্টারেস্ট কম, তবুও আসতে হলো, তাও আবার জিসানকে ছাড়া। নিলয় অন্য বিজনেসম্যানদের সাথে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে, আমার খুব বোরিং লাগছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। হঠাৎ সামনে বার সেশনে অর্ককে দেখতে পেলাম। এটাকে দেখলেই মেজাজ গরম হয়ে যায়, শয়তান লোক একটা। আমাকে দেখার আগেই আমি সরে গেলাম। হঠাৎ কানে আসলো স্টেজের দিকে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। কাছে গিয়ে দেখলাম নামকরা সঙ্গীত শিল্পী তাপসী কবির গান গাইবেন এখন। তাকে দেখেই চারদিকে করতালি বেজে উঠল। তাপসী মাইকটা নিয়ে বলল, সবাই একসাথে আবারও করতালি দিতে লাগলো। নিলয়ও এতক্ষণে আমার পাশে এসে দাঁড়ালো। তাপসীর সাথে স্টেজে একটা ছেলে মাস্ক পরে আমাদের দিকে পিঠ করে বসে আছে। যথাসম্ভব এটাই মিস্টার আরিয়ান। উনি হাতে গিটার নিয়ে গান গাওয়া শুরু করলো। হঠাৎ সবার করতালিতে আমার ধ্যান ভাঙে। কি অদ্ভুত, কত পরিচিত সুর মনে হচ্ছে। মিস্টার আরিয়ানের কণ্ঠ এতটা টানছে কেন আমায়? কে সে? আমি তাকে দেখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ঠিক তখনই আরিয়ান নিজের মাস্কটা খুলে সামনে ঘুরালো। মুহূর্তে তিশার দুনিয়াটা মনে হয় ঘুরতে লাগলো। এত বড় শক্ট নাকি খুশি, যেটাই হোক তিশা হজম করতে পারল না। মুখ থেকে অস্ফুট হয়ে বেরিয়ে পড়ল, জিসান। তিশা নিজের জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সবাই কিছুটা অবাক হলো। কি হলো? শুধু তিশা না, নিলয়ও শকড। কেমন রিয়েক্ট করা দরকার বুঝতে পারছে না, কিন্তু এখন আগে তিশাকে সামলাতে চলে গেল। আর অর্ক, সে তো আরিয়ানকে দেখে পার্টি ছেড়ে চলে গেল সাথে সাথেই। আরিয়ান আশেপাশে ভিড় থেকে সামনে এসে দেখে একটা মেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। আরিয়ান এসে ধরতে নিলে কেউ আরিয়ানকে হাতটা ধরে ফেলে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে তা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। হুমায়ুন আহমেদ। তিশার জীবনটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজ। সময়ের স্রোত বয়ে চলেছে, অথচ যত দূর চোখ যায় শুধু ধোঁয়াশা ছাড়া কিছুই চোখে পড়ছে না। জীবনের কঠিনতম সময়ে সম্মুখীন হতে চলেছে তিশা, কিন্তু তার সম্মুখীন হওয়ার সাহস বা শক্তি কোনোটাই তিশার মধ্যে নেই এখন। অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছে, মানিয়েছে। জিসান আর নেই, চলে গিয়েছে ওকে এই পৃথিবীর ভিড়ে একা ফেলে। তিশার মন না মানলেও তিশা নিজেকে এসব বলেই বুঝে দিয়েছিল। কিন্তু এখন তিশা নিজেকে কিভাবে সামলাবে? জিসানের মতো দেখতে এই লোকটা, যাকে সবাই আরিয়ান নামে চেনে, আবার তার মুখোমুখি হলে তিশা কি করবে? কিভাবে নিজেকে মানাবে? এটা যে ওর জিসান না,
সেদিন পার্টি থেকে আসার পরের দিনই সোমকে দিয়ে আরিয়ান জোভানের পুরো ডিটেলস কালেক্ট করে তিশা। আর ডিটেলস জানার পর থেকে তিশার মনে যে সুপ্ত আশাটুকু ছিল যে হয়তো জিসান বেঁচে আছে তাও শেষ হয়ে যায়। আরিয়ান জোভান একজন কানাডান অধিবাসী, বাবা কামাল শেখ, মা কৃষ্মি। বাবা একজন বাংলাদেশি হলেও মা কানাডান অধিবাসী। আরিয়ান ছোট থেকেই কানাডায় বড় হয়েছে। বিজনেসম্যান হিসেবে তুখোর মাইন্ডের মানুষ, তাই তো খুব অল্প সময়ে ভিন্ন দেশে নিজের ব্যবসার বিস্তার করেছে। এবার আরিয়ানের নজর বাংলাদেশের উপর পড়েছে। নিজের পছন্দ মতো কোম্পানি চয়েস করে নেয় প্রথমে, হোক সেটা যত ছোট বা বড়। তারপর সেই কোম্পানি নিজের করে ছাড়ে আস্তে আস্তে। এটাই আরিয়ানের বিজনেস ট্রিক। সব থেকে বড় যে ব্যাপারটা জেনে তিশা হতাশ তা হলো আরিয়ান জোভানের মেয়েদের সাথে রিলেশন তেমন একটা ভালো না। কোনো মেয়ে তার লাইফে বেশি দিন টিকে থাকতে পারেনি। এসব জানার পর তিশার মন প্রাণ দিয়ে বিশ্বাস করে নেয় এটা ওর জিসান না। এই জিসান হতেই পারে না, অসম্ভব। সেদিন পার্টি থেকে এসে অর্কের ও মাথা খারাপ হয়ে গিয়েছিল। জিসান নামের প্যারাটা যে ওর জীবন কতটা ভয়ঙ্কর ছিল ও সেটা ভালো করেই জানে। হাতের গ্লাসে রাখা ড্রিঙ্কস এক ঢোকে শেষ করে গ্লাসটির সামনে দেয়ালে ছুঁড়ে মারল। রাগে অর্কের মাথার রগগুলো ফুলে গেল। কি করে সম্ভব এটা? জিসান মরেও বেঁচে আসলো কিভাবে? আমাকে সত্য জানতে হবে। কে আরিয়ান? আমার প্ল্যান আমি কিছুতে নষ্ট হতে দেবো না, এবার কিছুতেই না। অফিস টাইম। আজ দুদিন পর তিশা অফিসে আসলো। আজও আসতে চায়নি, কিন্তু নিলয় সকাল সকাল তিশার বাসায় হামলা করে। কারণ আজ নতুন শেয়ার হোল্ডার আসবে অফিসে, তাই খুব জরুরি একটা মিটিং আছে। তিশাকে সেখানে উপস্থিত থাকতেই হবে। অনেক বুঝিয়ে তিশাকে অফিসে আসতে রাজি করে নিলয়। আজকাল নিলয় যতই বাসায় আসে ঝর্ণা নিলয়ের চারপাশে ঘুরঘুর করে, একটু যদি তাকায়। কিন্তু নিলয়ের ভাবনাসহীন ভাব ঝর্ণাকে ভীষণ পোড়ায়। কিসে এত মগ্ন যে একবারও তাকানো যায় না আমার দিকে? অবশেষে ঝর্ণা নিজেই এসেই সেদিন নিলয়কে চা কফি অফার করে। নিলয় একবার ঝর্ণার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে থ্যাঙ্কস, বাট আই ডোন্ট নিড এনিথিং। নিলয়ের এতটুকু হাসিতেই ঝর্ণার গার্ডেন ফুলে ফুলে যেন ভরে গেল। কি সুন্দর এই হাসি, একদম বুকে গিয়ে লাগে। মিটিং রুমে সবাই অপেক্ষা করছে নতুন বোর্ড মেম্বারের জন্য। সবাই এসে পড়েছে, কিন্তু যার আসার কথা সেই আসেনি এখনো। তিশা বিরক্ত হয়ে সোমকে কিছু বলবে তার আগেই কেবিনের নতুন কারো উপস্থিতি টের পেয়ে তিশার সামনে তাকালো। সামনে ব্যক্তিটি তিশার মোটেও আশা করেনি। এ তো আরিয়ান জোভান। আরিয়ান ফুল অ্যাটিটিউড নিয়ে কেবিনে প্রবেশ করলো। আরিয়ানকে দেখে সবার মুখ হাওয়া হয়ে গেল। কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, কিন্তু আরিয়ান সবকিছু একটা ডোন্ট কেয়ার লুক নিয়ে উপেক্ষা করলো। বোর্ড মেম্বার থেকে তো একজন বলেই ফেলল। আরিয়ান একটা বাঁকা হাসি দিয়ে সামনে বসা তিশার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি আরিয়ান জোভান, কানাডা থেকে এসেছি, আর এখন এই কোম্পানির একজন বোর্ড মেম্বার। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে এই অফিসে এসে। আজই আমি জানতে পারলাম আমি একা নই এই চেহারার মালিক। আমার এই ডুপ্লিকেট আরও একজন এই শহরে ছিল। আফসোস তাকে চোখে দেখতে পারলাম না। আমি মন থেকে দুঃখিত মিস্টার জিসান আহমেদের জন্য। সবাই কিছুটা অবাক হলো। এমন কি হয় বাস্তবে? এমন তো নাটক সিনেমায় দেখা যায় বা গল্পে শোনা যায়। আরিয়ানের কারো কথা শোনার যেন কোনো ইন্টারেস্ট নেই, তাই নিজের দৃষ্টি তিশার দিকে স্থির করে আবার বলল, মিস তিশা, জিসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি, রাইট? তিশা শান্ত চোখে তাকালো আরিয়ানের দিকে, তারপর মাথা নেড়ে হা বলল, ওকে, আমি এই অফিসে আমার একটা নিজস্ব কেবিন চাই। নিশ্চয়ই এতে আপনার কোনো আপত্তি হবে না? তাছাড়া কোম্পানির ভারী শেয়ার আমার হাতে, তাই এতটুকু আমি এমনিই পাই, রাইট মিস তিশা? আচ্ছা, খারাপ বুঝি। ওকে, বাট ওটা নিয়ে পরে ডিসকাশন করবনি। আগে আমার প্রশ্নের উত্তর দিন মিস তিশা। তিশা নিলয়ের দিকে তাকালো। নিলয় ইশারায় হা বলে আর সোমকে আরিয়ানের কেবিনে রেডি করতে বলে। আরও কিছু বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা করে মিটিং শেষ হয়। এরপর যে যার কাজে চলে যায়। ফাঁকা টেবিলে এক পাশে বসে আছে তিশা, আরেক পাশে আরিয়ান। তিশা ভেবেছিল আরিয়ানও চলে যাবে, কিন্তু আরিয়ান যায়নি।
এখনো বসে আছে। তিশার খুব অস্বস্তি লাগছে আরিয়ানের সাথে এক রুমে থাকতে, তাই নিজেই চেয়ার থেকে উঠে চলে যেতে নিলে আচানক আরিয়ান সামনে এসে দাঁড়ায়। হঠাৎ আরিয়ানের এভাবে সামনে আসা তিশার কিছুটা হক চকিয়ে যায়। মিস্টার আরিয়ান, এটা কি ধরনের আচরণ? পথ ছাড়ুন, আর আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। অবভিয়াসলি আপনি বাধ্য। আপনার কোম্পানির ইনভেস্টর আমি, জানার অবশ্যই রাইট আছে আমার। তিশা একটু বিরক্ত হয়ে, ওকে ফাইন, বলুন কি জানতে চান। আপনার বয়স কত? ওয়ার্ডা, এটা কেমন প্রশ্ন? তিশা একটু রেগে, এই প্রশ্নের সাথে কি সম্পর্ক মিস্টার আরিয়ান? কি আছে বলেই তো জিজ্ঞেস করলাম। এত বড় একটা কোম্পানি একটা পিচ্চি মেয়ের হাতে তুলে দেওয়ার কারণ? কোম্পানি আমার হাজবেন্ড জিসান আহমেদের। 2 মাস হলো উনি আমাদের ছেড়ে পরকালে চলে গিয়েছেন, তাই ওনার অবর্তমানে কোম্পানির ভার আমার কাঁধে এসে পড়েছে, আর আমি চেষ্টা করছি সেটা সামলাতে। আপনার আর কোনো প্রশ্ন না থাকলে সাইড প্লিজ। আর হ্যাঁ, আরেকটা কথা, ডোন্ট কল মি মিস, জাস্ট কল মি মিসেস তিশা আহমেদ। তিশা চলে যেতে নিলে আরিয়ান আবার বলে ওঠে। তিশা এবার খানিকটা রেগে তাকায় আরিয়ানের দিকে। তিশার এমন তাকানো দেখে আরিয়ান বাঁকা হেসে বলে, কেউ ভালোবাসার জন্য পাগল মিস তিশা, আর কেউ ভালোবাসা হারিয়ে তার বেদনায় পাগল। আপনার নামটিও কি সেই পাগলের দলে সম্মুখীন করতে চান, যার জন্য মিসেস হয়েছেন? যখন সে নেই তাহলে তো আপনি আবার মিসই হয়ে গেলেন, রাইট? তিশা কিছু বলতে নিবে তখনই কেবিনে নিলয় এসে হাজির। মিস্টার আরিয়ান, আপনার কেবিন রেডি। সোম আপনাকে দেখিয়ে দেবে। আই হোপ আপনার পছন্দ হবে। আরিয়ান হেসে মাথা নাড়ল। ওকে। তিশাও রেগে সেখান থেকে চলে গেল। মেজাজ প্রচুর গরম ওর। এই লোকটির সামনে এমনিই থাকা আমার জন্য কতটা কষ্টকর তা এই লোকটি কখনো বুঝতে পারবে না। না চাওয়া সত্ত্বেও বারবার আমার চোখ তার উপর পড়ে, আর এখন তো এই অফিসেই থাকবে। সারাদিন আমার চোখের সামনে থেকে আমার বুকের ব্যথাটা আরো বাড়াবে। তার উপর এই লোকের অদ্ভুত কথাবার্তা আর তার শান্ত দৃষ্টির চাউনি আমাকে একদিন পাগল করে দিবে। কি মতলবে এই কোম্পানিতে ইনভেস্ট করেছে আল্লাহই জানে। রায়হান বসে আছে নিলয়ের কেবিনে। ও জানতে পারছে আরিয়ান আজ অফিসে জয়েন হয়েছে। মূলত জিসানের চেহারার আড়ালে লুকিয়ে থাকা আরিয়ানকে দেখতে এসেছে। সবাই যখন আরিয়ানের কথা বলেছে রায়হানের একদম বিশ্বাস হয়নি, তাই তো নিজ চোখে দেখতে এসেছে। কিন্তু কিছু কাজের বাহানায় নিলয় আরিয়ানকে নিজের কেবিনে এনে রায়হানের সাথে পরিচয় করিয়ে দিল। আরিয়ান খুব পলাইটলি রায়হানের সাথে হাত মিলিয়ে সাধারণ কথাবার্তা বলে চলে গেল, আর রায়হান এখনো আরিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, এটা কোইন্সিডেন্ট নাকি অন্য কিছু? জিসান চলে যাওয়ার পর জিসানের মতো দেখতে এই ব্যক্তি এখানে আসার কারণ কি? এমনি কত কষ্টে তিশাকে সামলিয়েছি, এখন কি হবে? তিশা আবার না ডিপ্রেশনে চলে যায়। আমার এখন তিশাকে নিয়ে ভয় হচ্ছে। একদিকে অর্ক, আরেকদিকে আরিয়ান। কি আছে আমার বোনটির কপালে? বিধাতা কেন ওর এত পরীক্ষা নিচ্ছে? ভার্সিটি ক্লাস শেষ করে নিশি নীলুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছিল। এমন সময় ঝড়ের বেগে একটা ছেলে এসে ওদের পথ আটকালো। ঘটনাটি হঠাৎ হওয়ায় নিশি কিছুটা ভয় পেয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলিয়ে ফেলল। সামনে তাকিয়ে দেখে সেদিনের সে ছেলেটি, যার সাথে ধাক্কা খেয়ে নিশি ফোনটা পড়ে গিয়েছিল। নিশি কিছুটা বিরক্ত হয়ে, সমস্যা কি? আর এটা কোন ধরনের বিহেভিয়ার? ছেলেটি নিশির হাত ধরতে নিলে নিশি কিছুটা পিছিয়ে যায়। আরে করছেনটা কি? আরে কে? আমি নিশি। কে আপনি? তোমাকে তো আগে দেখিনি, নতুন এসেছো? কোন ইয়ার? নাম কি? ছেলেটি বিরক্ত হয়ে, হোয়াট? কি যাতা বলছো? পাগল নেই? আর তুমি জানো না সিনিয়রদের সাথে ভালো করে কথা বলতে হয়? আমরা তোমার সিনিয়র হই। আর আমি কুহুনা নিশি। মাথার মগজে ঢুকিয়ে রাখো। নীলু চল তো, যত সব আজাইরা পাবলিক আমার কপালেই পড়ে। নিশি ছেলেটাকে বকতে বকতে কলেজ গেটের বাইরে এসে দেখে রায়হান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রায়হানকে দেখে নিশি সব রাগ যেন হাওয়ায় উড়ে গেল। আজ অনেকদিন পর রায়হানের বাইকে বসে আবার শহর ঘোরা হবে। ক্লান্ত দুপুরে বাইকে চড়ে রায়হানের পিঠে হাত রেখে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরা যাবে। সুখ নামের পাখিটির জন্য মানুষকে সুদূরে যেতে হয় না,
প্রিয়জনের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোই আপনাকে সুখী করে তুলবে, এটাই সুখী থাকার মন্ত্র। কিন্তু দূর থেকে দুটো চোখের মালিকের ব্যাপারটা একদমই সহ্য হলো না। রাগে নিজের হাতের কলমটাকে দুভাগ করে ফেলল। স্টোর রুমের ধুলোবালিতে ফাইল খুঁজতে গিয়ে বিস্তৃত হয়ে পড়েছে তিশা। এত ফাইলের মাঝে ওর কাজের ফাইলটি কি আজও খুঁজে পাবে কিনা সন্দেহ। তিশা আবারও চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। হঠাৎ স্টোর রুমের দরজা লাগানোর শব্দে তিশা আটকে উঠল। দেখতে যাবে কে এলো। এমন সময় স্টোর রুমের তখনই পুরো রুম অন্ধকার হয়ে গেল। প্রথমে স্টোর রুমের দরজা বন্ধ হয়ে যাওয়া, এখন আবার রুমের লাইট নিভে যাওয়া। তিশার ভয়ে সারা শরীর মনে হয় কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করছে,